আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন পুলিশকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্ট গণহত্যার এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের একেবারে চূড়ান্ত মুহূর্ত। রাজধানীর চানখারপুলে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছুটছে পুলিশ, আর এতেই একে একে প্রাণ গেছে শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরি। এ ঘটনায় মামলা হয় ট্রাইব্যুনালে। দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যাতে অভিযুক্ত করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে, যাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এর 3-এর এ, এফ, জি, এইচ এবং 4-এর 1, 4-এর 2 এবং 4-এর 3 ধারায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে, সে কারণে তারা চার্জশিট দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদনে চানখারপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 6 জনকে গুলি করে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, 90 পৃষ্ঠার মূল প্রতিবেদনের সাথে শেখ হাসিনার গুলির নির্দেশ দেওয়ার অডিও রেকর্ড সহ চানখারপুলে হত্যাকাণ্ডের 19টি ভিডিও ক্লিপ যুক্ত করা আছে। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে, এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। জুলাই গণহত্যার ঘটনায় যেসব মামলা হয়েছে, এই মামলার প্রতিবেদন সেগুলোর মধ্যে প্রথম কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদন। এর মাধ্যমে জুলাই গণহত্যার কোনো মামলার তদন্ত শেষ হলো। প্রসিকিউশন জানায়, এই প্রতিবেদনটি ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। আজকে আহ্বান জানিয়েছি। খান আলামিন, আরটিভি, ঢাকা। এদিকে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ সহ 7 জনকে নতুন করে বিভিন্ন থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এ আদেশ দেন বিচারক। আসামিদের মধ্যে আরও ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু ও কামাল আহমেদ মজুমদার। এ বিষয়ে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 বছর গুম খুনের সাথে জড়িত থাকায় অনুশোচনা বোধ হারিয়ে ফেলেছেন তারা। এদিকে পলকের আইনজীবী অভিযোগ করেন, কারাগারে মানবেতর জীবনযাপন করছেন পলক। প্রাথমিক তদন্তে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সঙ্গে তাদের বিভিন্ন যে মামলাগুলো দায়ের করা হয়েছে, এই মামলাগুলোর সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে এবং মামলার ডকেট পর্যালোচনা করে এই আসামিদেরকে বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আদেশ প্রদান করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার ক্যাম্পাসে শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলায় সহযোগী 3 আসামি গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। জাহিদুল ইসলামের ভাই 8 জনকে আসামি করে মামলা করে। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের 3 ছাত্র মাহাথি, মেহরাব, আবুজর গিফারি ছাড়াও আরও 5 জনকে আসামি করা হয়েছে। মোট আসামি করা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সিসিটিভি ফুটেজে যেই 2 নারীকে নিয়ে ঘটনার সূত্রপাত তাদের দেখা গেলেও মামলায় তাদের নাম উল্লেখ নেই। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে তারা। শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।
তো সেক্ষেত্রে আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে মানে তার এগেনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। দর্শক, এই মুহূর্তে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখছেন ইশরাক হোসেন। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে থানায় 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহ একটি মামলা দায়ের করেছেন। সেই 8 জনের ভিতরে ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সেই মামলার আসামি, এবং তাদের ভিডিও ফুটেজ, ছবি সহ প্রমাণ সহ পয়েন্ট পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ প্রকৃত আসামিরা এভাবে একজন মেধাবী ছাত্র নেতাকে হত্যা করে যেন কোনোভাবে পার পেয়ে না যায়। আমাদের সহযোদ্ধা পারভেজ একজন ছাত্র দলের সক্রিয় কর্মী ছিলেন এবং সবসময় মিছিলের সামনে থাকতেন। আমার হাতে যে ছবিটি, এই ছবিতে হলুদ গেঞ্জি পরা এটাই পারভেজ, এবং যে মামলার বাদী মাইক হাতে তার ভাই হুমায়ুন কবির মিছিলে স্লোগান দিচ্ছেন। পারভেজের নিজের ফেসবুক আইডির স্ট্যাটাস, তার নিজের স্বীকারোক্তি, তিনি হাজার হাজার স্ট্যাটাসে তার ফেসবুক আইডিটি লক করার কারণে অনেক তথ্য সেখান থেকে নেওয়া সম্ভব হচ্ছে না। এটি পারভেজের নিজের, নবাব পারভেজ নামের আইডিটি পারভেজের নিজের আইডি। তিনি পোস্ট দিয়েছেন, তার কর্মসূচি পালনের একটি প্রমাণ স্বরূপ আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম অনেক ডকুমেন্ট আমার হাতে আছে। প্রিয় ভাইয়েরা, মামলার আসামি, 1 নম্বর আসামি মেহরাজ ইসলাম, তার গার্লফ্রেন্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ে আড্ডা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। তাদের ভিতরে 2-1 জন ছিলেন বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী এবং স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী। পারভেজ তার বন্ধুদের সাথে হাসাহাসির এক পর্যায়ে তারা পারভেজকে আগে থেকেই পরিকল্পিতভাবে টার্গেট করে পারভেজকে বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়া কেন হাসছে সেই কারণের জন্য তার উপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে মীমাংসী করে দিলেও সে সেখানে প্রক্টরের সামনে হুমকি দেয় 10-12টা লাশ পড়ে যাবে, তবুও আমি এই মীমাংসা মানি না। এবং তার যে গ্যাং বাহিনীকে সে খবর দেয়, এই গ্যাং বাহিনীর নাম বেনসন গ্যাং, আমার কাছে প্রমাণ আছে। এই বেনসন গ্যাংয়ের সদস্য কারা আপনাদের কাছে আমি প্রমাণ দিচ্ছি। এই বেনসন গ্যাংয়ের সদস্য ক্যাম্পাসে খুন কেন? ইন্টারিম জবাব চাই। ক্যাম্পাসে খুন কেন? ইন্টারিম জবাব চাই। দর্শক, এতক্ষণ দেখছিলেন ছাত্রদলের কর্মসূচির অংশবিশেষ। আগামী 48 ঘন্টার মধ্যে সরকার 6 দফা না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে পূর্ব ঘোষিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা। এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান জানান, 48 ঘন্টার মধ্যে 6 দফা দাবি নিয়ে কোনো সমাধান না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যাবেন তারা। শিক্ষার্থীরা বলেন, কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই ক্লাসে ফিরবেন তারা। নিয়মিত ওয়ার্ড ক্লাস না হওয়ায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্রুত কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। দাবি আদায় করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। ছেলে এবং মেয়ে উভয়ের উপরে হামলা চালানো হলো। তা আমরা চাচ্ছি, আমরা আমাদের বাংলাদেশের সকল ধরনের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচি দেওয়ার জন্য। এবং আমরা অলরেডি আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের মেডিকেল কলেজের একাডেমিক সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করলাম।
উচ্চশিক্ষা, স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় সহ ৮ দফা দাবিতে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবরুদ্ধ করে বিক্ষোভ করছে সরকারি ও বেসরকারি কৃষি প্রকৌশল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড। গেট থেকেই ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবি আদায়ে নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এর প্রেক্ষিতে 18টি সরকারি ও বেসরকারি কৃষি প্রকৌশল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অবস্থান নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে। আমাদের দাবি যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভাতা প্রদান করার জন্য যখন আমরা মাঠ পর্যায়ে কাজ করি এবং আমাদের শিক্ষক সংকট, প্রচুর শিক্ষক সংকট আছে, আমরা পর্যাপ্ত পরিমাণে শিক্ষা গ্রহণ করার জন্য এবং শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। ৮ দফা দাবিকে যৌক্তিক বলেছিল এবং দাবি পূরণের আশ্বাস দিয়েছিল, কিন্তু 6 মাস হয়ে গেছে, তারা আমাদের কোনো দাবি পূরণের কোনো পদক্ষেপ নেয়নি। যদি আমাদের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না করা হয়, আমরা সকল শিক্ষার্থীবৃন্দ ঢাকামুখী হব এবং কঠিন থেকে কঠিন আন্দোলন এবং কঠিন থেকে কঠিন কর্মসূচির ডাক দিব। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারের অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সকালে ভাই বোন ছড়ার সুরেন্দ্র কারবারিপাড়া ও পূর্ণ কারবারিপাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পায় যৌথ বাহিনী। সেখান থেকে ইউপিডিএফ এর ব্যবহৃত ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকি-টকি, মোবাইল সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করে। তবে এখনও অপহৃত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। গেল বুধবার খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জন। অপহরণের পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযান চলছে। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সচিবালয়ে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সারা দেশের রেলওয়ে হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন নীতিমালা তৈরি করা হবে এবং আগামী সপ্তাহে একটা নিড অ্যাসেসমেন্ট নীতিমালা আমাদের তৈরি হবে। সেই অনুযায়ী কে কোন কাজটা করবে সেগুলো ঠিক হবে, পরিদর্শনে যাবে, প্রায়োরিটি হিসেবে কোনটা করাতে, তারপর আমরা আবার একটা ডিক্লারেশন দেবো যে এখন থেকে এটা উন্মুক্ত করলাম, আপনারা এখন এখানে ট্রিটমেন্ট নিতে পারেন। ফ্যাসিস্ট সরকার ও দোসরদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন চায় খেলাফতে মজলিস। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে মহাসচিব জালাল উদ্দিন আহমেদ এ মন্তব্য করেন। বলেন, ফ্যাসিস্ট সরকারের ধ্বংসস্তূপ থেকে অন্তর্বর্তী সরকার দেশকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, 166টি প্রস্তাবের মধ্যে 147টিতে একমত খেলাফতে মজলিস, বাকি 15টিতে দ্বিমত ও 4টিতে আংশিক একমত তারা। বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত, ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনকে সরাসরি দ্বিমত প্রকাশের পাশাপাশি সংবিধানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখার বিধান পুনর্বহালের দাবি করেছে খেলাফত মজলিস। একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অস্থিরতা তৈরির লক্ষ্যে পরিকল্পিতভাবে ছড়িয়ে যাচ্ছে গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ছাড়াও সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে একটি চক্র। গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টাও অব্যাহত রেখেছে তারা। গুজবের 80% বিদেশে বসে ছড়ানোর ফলে জড়িতদের আইনের আওতায় আনা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। চলতি বছরের প্রথম 3 মাসে 5 শতাধিক গুজব ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে। গুজবের অনেক তথ্য ও পেজ পাশের দেশ থেকে ছড়ানো হচ্ছে বলে প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফ্যাক্ট চেক করা প্রতিষ্ঠানগুলো।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে এমন একটি প্রজ্ঞাপনের কাগজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বিষয়টি ভুয়া। সেনাপ্রধান পদত্যাগ করেছেন বলে গত 11 মার্চ গভীর রাতে সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। আদতে ঘটনাটি ছিল গুজব। শুধু সেনাপ্রধানই নয়, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবও ছড়িয়েছে একটি মহল। সবশেষ জাতিসংঘের মহাসচিব গুতেরেসের ঢাকা সফরে শেখ হাসিনার ছবি সংযুক্ত করে ছড়ানো হয় গুজব। গত 3 মাসে বেশি গুজব ছড়ানো হয় রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে। বিএনপি, জামায়াত এমনকি এনসিপিকে নিয়ে বেশি ছড়ানো হয় গুজব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন প্রবাসী কন্যা জাইমা রহমানের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি, পেজ ও গ্রুপ খুলেন সংঘবদ্ধ চক্রটি। বিদেশ থেকে গুজব ছড়ানোয় তাদের ধরা সহজ নয় বলছে পুলিশ। দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য অনেকেই ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। আমরা এই বিষয়গুলো নজর রাখছি এবং যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যে মনিটরিং ব্যবস্থা রয়েছে সেটা আমরা কার্যকর রেখেছি এবং যারা এসব অপতথ্য, ভুল তথ্য এগুলো ছড়াচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তবে যারা গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে, দেশে ফিরলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। করার জন্য বিভিন্ন রকমের মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সংস্কার যাত্রা 3-0 ভিশন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নির্গমনের উপর জোর দেন তিনি। সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে 81তম স্কেপ অধিবেশনে দেওয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। অধিবেশনে 53টি সদস্য রাষ্ট্র ও 9টি সহযোগী সদস্য একত্রিত হয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। Rising seas, floods, cyclones. আগস্টে সরকার গঠনের পর থেকেই অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে যারা কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক পুনর্বাসনের ক্ষেত্রে শহরায়নের চ্যালেঞ্জ এবং কার্বন নিঃসরণের মতো পরিবেশগত বিষয়গুলোকেও আমরা অগ্রাধিকার দিচ্ছি। আশা রাখি আমরা দেশের অর্থনীতির চেহারা বদলে দিতে পারব। Our low cost housing initiatives support climate vulnerable populations. কাতারের আমিরের নিমন্ত্রণে 4 দিনের সফরে আজ দোহার উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটে যোগ দেবেন তিনি। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। বেলা 12টায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেন কমিশনটি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, কর্মপরিবেশে শ্রেণী ক্ষমতায় তুই তুমি সম্বোধন চর্চা বন্ধ করা সহ প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদকে প্রধান করে নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। চলতি বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। সকালে রাজধানীর একটি হোটেলে হজ কার্যক্রম নিয়ে বৈঠক শেষে তিনি একথা জানান। পাসপোর্টের ডিজি আরও জানান, এবছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুট টু মক্কা প্রোগ্রামের মাধ্যমে ৭৭,০০০ যাত্রী হজে যাবেন। তাদের সৌদিতে গিয়ে ইমিগ্রেশন ও ব্যাগের জন্য হজযাত্রীদের বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। বাকি 10,০০০ হজযাত্রী যারা ঢাকার বাইরের বিমানবন্দর দিয়ে যাবেন তারা এই সুবিধা পাবেন না বলে জানান তিনি। হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে 10,000 তারা এটার আওতায় পড়বে না। তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন। তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে।
সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই স্লোগানে লালমনিরহাটে দুদকের দিনব্যাপী গণশুনানি চলছে। সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সভাপতিত্বে এই গণশুনানিতে বিশেষ অতিথি রয়েছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। দুদকের এই গণশুনানিতে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 106টি অভিযোগ জমা পড়েছে। বুড়িমারি থেকে ঢাকা রুটে ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। সকালে লালমনিরহাটের 5 গ্রাম রেল স্টেশনে লালমনিরহাট বুড়িমারি সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে এই অবরোধের ডাক দেওয়া হয়। এতে লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন বুড়িমারিতে আটকে পড়ে। স্থানীয়রা জানান, আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করায় জেলার 4 উপজেলার মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে। বারবার তারিখ নির্ধারণ করেও বুড়িমারি থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা। এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি পেঁয়াজ 15 থেকে 20 টাকা বেড়ে প্রকারভেদে 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়াতে দেশের মকামে কৃষকরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন, ফলে দাম বৃদ্ধি পাচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে সামনের দিনগুলিতে আরও দাম বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে আবারও দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। এবার লন্ডনে এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল আওয়ামী লীগের সাবেক 4 মন্ত্রী এবং 1 এমপিকে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক বৈদেশিক কল্যাণ ও শ্রম প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট 3 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব। স্থানীয় সময় রোববার 20 এপ্রিল লন্ডনের অভিজাত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।